বন্ধুরা, বিএনপি ক্ষমতা আসলেও বিপদ, না আসলেও বিপদ। ক্ষমতা আসলেও জামাত তাদের জন্য বিপদ হয়ে দেখা দিবে। আর যদি জামাত ক্ষমতা, তাহলে বিএনপির বিপদের সীমা পরিসীমা থাকবে না। কারণ আওয়ামী লীগের মধ্যে যেমন জামাত ঢুকে গেছিল, তেমনি বিএনপির মধ্যেও ব্যাপক মাত্রায় জামাত ঢুকে গেছে। ফলে কে বিএনপিকে জামাত কর্মী পর্যায়ে তো চেনাই যায় না। সংবাদপত্র শিল্প তার বিরাট উদাহরণ হয়ে আছে। এখানে আমরা যাদেরকে এতদিন বিএনপি হিসেবে চিনতাম, তাদের অনেককেই আমরা দেখছি জামাতের সাথে তাদের গভীর সম্পর্ক রয়েছে। আগে জানতাম দু চারজন, এখন দেখছি ব্যাপক মাত্রায়। ফলে বিএনপির এই সংকট কিভাবে কাটাবে আমরা জানি না। অবশ্যই কাটাতে হবে, তা নাহলে বিএনপির বিপদ কিন্তু যাবে না। অর্থাৎ জাতীয়বাদী শক্তি যে একটি পূর্ণাঙ্গ শক্তি, এই শক্তির ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন। যেখানে স্বাধীনতার সপক্ষের শক্তি আছে, সেখানেই বিএনপিকে সম্পর্ক করতে হবে। আর যেখানে স্বাধীনতার বিপক্ষের শক্তি, সেখানে জামাত সম্পর্ক কাট অফ করতে হবে। এই সম্পর্ক যেটা টিকে ছিল এতদিন জামাত ইসলামী বিএনপির, এটা একটা ভুয়া সম্পর্ক, ভুল ভিত্তির উপরে প্রতিষ্ঠিত সম্পর্ক। জামাতের কতিপয় এবং বিএনপির জামাতপন্থী চিন্তাধারার কতিপয় বুদ্ধিজীবীর কারণে এই অবস্থাটা তৈরি হয়েছিল, এবং বহুদিন বিএনপিকে জামাত অনেকটা হিপনোটাইজ করে রেখেছিল। সেই অবস্থাটা এখন আর থাকার সুযোগ নেই। আমরা মনে করি যেখানে যে অবস্থায় জামাতের সাথে বিএনপির সম্পর্কটা আছে, সামাজিক সম্পর্ক থাকবে, অন্যান্য বন্ধুত্ব থাকবে, কিন্তু রাজনৈতিক সম্পর্ক সেটা থাকবে না। সেটা থাকার সম্ভাবনা নেই। কারণ জামাত আজকের যে আচরণ করছে বিএনপির সঙ্গে, বা বিএনপিও জামাতের সঙ্গে আজকে যে বক্তব্য দিচ্ছে বা আচরণ করছে, সেটা কোনো অবস্থাতেই মধুর সম্পর্ক নয়। নির্বাচনের পরে বা আগে যেন কোনোভাবেই জামাতের সাথে বিএনপির আবারও সেই সম্পর্ক কোনো প্রতিষ্ঠিত না হয় আগের মতো, সেই দিকে সকলকে খেয়াল রাখতে হবে। কারণ দুই প্রান্তের দুই মেরু রাজনৈতিক দল, কীভাবে এই সম্পর্ক, হ্যাঁ, আওয়ামী লীগের বিরোধিতায় দুইটা দলের একটা সম্পর্ক ছিল বা থাকা স্বাভাবিক ছিল, সেটা ছিল। কিন্তু আমরা বারবার দেখেছি বিএনপিকে ছেড়ে জামাত আওয়ামী লীগের সঙ্গে, জাতীয় পার্টির সঙ্গে জোট করেছে, আন্দোলন করেছে। জামাত এখন এসে পরিষ্কারভাবে বিএনপির বিরুদ্ধে অবস্থান নিয়েছে, এবং ঘোরতর বিরুদ্ধে, যেই সেই বিরোধিতা নয়। অতএব বিএনপিকে এখানে খুবই সতর্ক অবস্থানে যেতে হবে, অন্যথায় বিএনপির জন্য খুবই ভয়ঙ্কর পরিস্থিতি অপেক্ষা করছে বলে আমাদের কাছে প্রতীয়মান হচ্ছে। এটা সকলের কাছে প্রতিমান হচ্ছে। অতএব সাধু সাবধান। ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, সালাম আলাইকুম। আজকে বিএনপির সম্পর্ক দা কুমড়ার সম্পর্ক। শীর্ষ পর্যায় থেকে শুরু করে নেতাকর্মী পর্যায়ে যে ধরনের বাক্য বিনিময় হচ্ছে, এটা খুবই আপত্তিকর এবং উদ্বেগজনক। শুধু তাই নয়, বিষয়টা মারামারিতে, কোথাও কোথাও খুনাখুনিতে গড়িয়েছে। নির্বাচনকে সামনে রেখে, 12ই ফেব্রুয়ারি নির্বাচনকে সামনে রেখে দুই দলের মধ্যে এই অবস্থা তৈরি হয়েছে। অর্থাৎ এই অবস্থাটা তৈরি হয়েছে 2024 সালে ছাত্র জনতার অভ্যুত্থানে, শেখ হাসিনা পতনের পর জামাত ক্রমশ তার রাজনৈতিক অবস্থান স্পষ্ট করতে শুরু করে, এবং এই অভ্যুত্থানে যে তাদের এই বিরাট ভূমিকা ছিল, সেটা তারা সামনে আনতে থাকে এবং বিএনপিকে তারা আঘাত করতে থাকে। আজকে সেটা গভীর আকার ধারণ করেছে। অথচ এক সময় বিএনপি এবং জামাতের সম্পর্ক ছিল অত্যন্ত মধুর। বিএনপির জামাতের সম্পর্ক অতি পুরনো। বিএনপির প্রেসিডেন্ট, অর্থাৎ সেই সময়কার শহীদ রাষ্ট্রপতি প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার উদারতার কারণেই কিন্তু কেবল আওয়ামী লীগ নয়, জামাত ইসলামী স্বাধীন বাংলাদেশে রাজনীতি করার সুযোগ পেয়েছিল। আওয়ামী লীগ বাকশাল গঠনের পর, সপরিবারে বঙ্গবন্ধু নিহত হওয়ার পরে আওয়ামী লীগ অস্তিত্ব হারিয়ে ফেলেছিল। সেই আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দিয়েছেন জিয়াউর রহমান। একই সঙ্গে স্বাধীনতা বিরোধী জামাত ইসলামে যারা এদেশের মুক্তিযুদ্ধে বিরোধিতা করেছিল, এবং শুধু কেবল বিরোধিতায় নয়, তারা সশস্ত্রভাবে পাকিস্তানি সেনাবাহিনীকে, রাজাকার আল-বদর আল শামস গঠন করে তারা সহযোগিতা করেছিল সেই পাকিস্তানি হানাদার বাহিনীকে। তারা বুদ্ধিজীবী হত্যার সাথে জড়িত বলে অভিযোগ রয়েছে। সেই জামাত ইসলামী রাজনীতি বাংলাদেশে নিষিদ্ধ হয়েছিল, এবং জিয়াউর রহমান তার উদারতার কারণে, তিনি যেহেতু বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করতে চেয়েছিলেন বাংলাদেশে, সেজন্য জামাতকে রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন। সেই থেকে জামাতের সাথে বিএনপির সম্পর্ক ভালো ছিল। সেই জামাত বিএনপির সাথে সরকারে তাদের দুজন শীর্ষ নেতা
মন্ত্রিত্ব পেয়েছিল। পরবর্তীতে জামাত এর সাথে সাথে বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগের সাথে আন্দোলন করেছিল, এরশাদের সাথে সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছিল বিএনপিকে রাজপথে ফেলে রেখে, এবং 51 সালের নির্বাচনে বেগম জিয়ার বলিষ্ঠ নেতৃত্ব, জিয়া রহমানের অবদান ত্যাগ বিএনপিকে ক্ষমতায় এনেছিল। পরবর্তীতে আবারও জামাত ইসলামী আওয়ামী লীগের সাথে মিলে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করেছিল এবং বিএনপিকে ক্ষমতা থেকে তারা বিতাড়িত করেছিল। সেই জামাত পরবর্তীতে আবার বিএনপির সাথে মিলেছে এবং সর্বশেষ 2024 সালে জামাত এবং শিবিরের অগণিত কর্মী নেতা গুপ্তভাবে আওয়ামী লীগে অংশ নিয়ে সেই আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করেছিল তারা, এবং শেখ হাসিনার পতন হয়েছিল। যদিও এই আন্দোলনের দীর্ঘ ত্যাগের ইতিহাস আছে বিএনপির, খুনের শিকার হয়েছিল অনেক বিএনপি নেতা, জামাতের অনেক নেতা ফাঁসির শিকার হয়েছিল, খুনের শিকার হয়েছিল, গুমের শিকার হয়েছিল, কিন্তু ক্রেডিট নিতে চেয়েছে জামাত একাই। আমরা পরবর্তীতে দেখলাম আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পরে জামাত ইসলামী ক্রমশ রাজনৈতিক দৃশ্যপটে আসে এবং বিএনপির বিরুদ্ধে যা সত্য সেটাও বলছে, যা মিথ্যা সেটাও বলছে। এই যে সত্য মিথ্যার মিশেলে তারা এর মাধ্যমে বিভিন্ন ভিডিও বিএনপির বিরুদ্ধে বানাচ্ছে নির্বাচনের সামনে রেখে, তারা মনে করছে এটাই তাদের ক্ষমতায় যাওয়ার উপযুক্ত সময়। যদিও ইসলামী আন্দোলন বাংলাদেশ এই জোট থেকে চলে যাওয়ায় জামাতের কোমর খানিকটা ভেঙে গেছে, তবে একই সঙ্গে এনসিপির মতো দল, ছাত্রদের দ্বারা গঠিত দল, যে দলের প্রতি দেশের মানুষের অনেক বেশি আশা আকাঙ্ক্ষা ছিল, সেই দলটি নির্বাচনে জামাত ইসলামের দিকে যাওয়ায় এনসিপির ক্ষতি হয়েছে, জামাতের খানিকটা উপকার হয়েছে। কিন্তু আগামী নির্বাচনে কী ফলাফল আসবে আমরা জানি না। তবে বিএনপির অভিযোগ জামাত ইসলাম সহ কতিপয় দল নানান অজুহাতে এই নির্বাচনটাকে বানচাল করতে চাচ্ছে। বিএনপি আশা করছে এই নির্বাচন নিরপেক্ষ, গ্রহণযোগ্য হলে, কোনো কারচুপি না হলে তারা অনেক বেশি আসন পেয়ে ক্ষমতায় আসবে এবং দেশটাকে একটি উদারনৈতিক বাংলাদেশ হিসেবে গড়ে তুলবে, অর্থনৈতিকভাবে সমৃদ্ধ বাংলাদেশ। তারা কর্মসংস্থানের কথা বলছে, তারা বেকারত্ব ঘোষণার কথা বলছে, বৈষম্য দূরীকরণের কথা বলছে। অপরদিকে জামাত বিএনপিকে চাঁদাবাজ, দখলবাজ হিসেবে অভিহিত করে ফেসিবাদের রূপ নিতে পারে বিএনপি, সেই সব আশঙ্কার কথা বলে তারা জনগণের কাছে ভোট চাচ্ছে। তারা দেশটাকে চাঁদাবাজ মুক্ত, দখলমুক্ত একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে চাইছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দুই দলের কথোপকথন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেটা অত্যন্ত অ্যালার্মিং, এবং শুধু তাই না, তাদের সম্পর্কটা সংঘাতের পর্যায়ে গড়িয়েছে। অনেকে আশা করছেন, বিএনপির অভিযোগ যে জামাত বাংলাদেশকে তালেবান বা আফগানিস্তান বানাতে চায়। তারা একবার ক্ষমতা আসলে আর হয়তো ক্ষমতা ছাড়তেই চাইবে না, ইরানের মতো ক্ষমতা ধরে রাখতে চাইবে, আফগানিস্তানের মধ্যে নির্বাচন ছাড়া তারা ক্ষমতা থাকতে চাইবে। কারণ এদেশের মানুষ উদারনৈতিক গণতন্ত্রকে পছন্দ করে, ফেসিবাদ কিংবা মৌলবাদ কোনোটাকে তারা পছন্দ করে না। ফলে এই যে নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ হবে কিংবা যথাসময় নির্বাচনটা হবে কি না, এই নিয়ে এখনও সকল দল এবং সকল মতের মানুষের মধ্যে, বিশেষ করে সাধারণ মানুষের মধ্যে এখনও একটা আশঙ্কা রয়েছে, অথচ নির্বাচনে মাত্র 8-9 দিন বাকি। এই অবস্থার আমরা উত্তরণ চাই, সবাই উত্তরণ চায়। আমরা একটি গ্রহণযোগ্য, নিরপেক্ষ নির্বাচন চাই, কারচুপি মুক্ত নির্বাচন চাই। গত 3টা নির্বাচন ফেসিবাদী আওয়ামী লীগ যে কায়দায় করেছে, কেন্দ্র দখল, দিনের ভোট আগের রাতে, আমিডামি নির্বাচন, এগুলি আমরা কেউ চাই না। আমরা তিনটি 15 বছর পরে একটি নির্বাচন, সেই নির্বাচনে আমরা যাতে ভয়মুক্ত পরিবেশে, শঙ্কামুক্ত পরিবেশে, আনন্দ চিত্তে ভোট দিতে পারি, সেই ব্যবস্থা সরকার করবে। রাজনৈতিক দলগুলোও সেই লক্ষ্যে কাজ করবে, সকল মহল সেই লক্ষ্যে কাজ করবে, এটা আমরা চাই। অতএব বন্ধুরা, আমরা হানাহানি, মারামারি নির্বাচন চাই না, আমরা শান্তিপূর্ণ ভোট চাই, গণতন্ত্রের উত্তরণ চাই, অর্থনৈতিকভাবে আমরা স্বাবলম্বী হতে চাই, মর্যাদা নিয়ে মাথা উঁচু করে বিশ্বে দাঁড়াতে চাই। আগামী সরকার সেই ব্যবস্থা করবে,
সংবিধান পরিবর্তন করে তারা এখানে প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের ক্ষমতার ভারসাম্য আনবে, সংসদে দুটো পার্লামেন্ট দুটো কক্ষ হবে এবং সংবিধান পরিবর্তনে যাতে খুব সহজে করা না যায়, যাতে অনেক বুঝে শুনে দেশের কল্যাণে কাজ করা যায় সেই ব্যবস্থা করবে। অর্থাৎ একটি পূর্ণাঙ্গ গণতান্ত্রিক বাংলাদেশ, একটি উন্নত বাংলাদেশ আমরা দেখতে চাই, সকলে দেখতে চাই, সেই লক্ষ্যেই আমরা এগিয়ে যেতে চাই। বন্ধুরা, ডিবেট উইথ রানা এবং নিউ বাংলা টিভির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম, শুভেচ্ছা। আমরা নতুন কোনো এপিসোড নিয়ে আবারও হাজির হব আপনাদের সামনে। সে পর্যন্ত আমরা ভালো থাকতে চাই। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।